সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ফিজিক্স সেভ লাইফ। আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের আজকের যে আলোচনার বিষয় সেটা দেখো আমরা স্টার্ট করছি। আগের দিনে অনেক কিছুই বলেছি এই ব্যাপারে। রৈখিক থেকে কৌণিক কীভাবে হয়, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র, টর্ক, তারপর তোমার জড়তা ভ্রামক, এই সমস্ত অনেক কিছু বলেছি। জড়তা ভ্রামকের ক্যালকুলেশানগুলো যেগুলো আছে, বিভিন্ন বস্তুর জড়তা ভ্রামক নির্ণয়, সেগুলো আমরা পরের দিকে করব। আজকের ফার্স্ট যে টপিক সেটা হচ্ছে দ্বন্দ্ব বল বা কাপল। কাপল কাকে বলি দেখো, তোমরা যখন কোনো একটা বোতলের ছিপি খুলছো দেখো, বা ট্যাপ, তোমাদের যে বাড়ির যে ট্যাপ মানে জলের কলের যে ট্যাপ, সেটা যখন খুলছো সেখানে দেখো ফোর্সটা কীরকম দিচ্ছ। একটা ট্যাপ যদি এটা হয়, তুমি এই দিকে একটা ফোর্স দিচ্ছ, দেখো এই দিকে একটা ফোর্স দিচ্ছ, ঘোরাচ্ছ না, দেখো আঙুল চেপে ঘোরাচ্ছ দুদিকে, দুদিকে বা তিন দিকে যাই খুশি হতে পারে, মানে তুমি কাপেল অফ ফোর্স দিচ্ছ ওখানে, জোড়ায় জোড়ায় বল। কাপেল কাকে বলি, যেটা জোড়ায় জোড়ায় মানে এক জোড়া বল কাজ করছে, ঠিক আছে? তো সেখানে দেখো ছবিটা কীরকম, এখানে বস্তুটা এইভাবে ঘুরছে কোনো একটা বলের ক্রিয়ায়, এখানে হচ্ছে পি বল, এদিকে হচ্ছে পি বল, সেম বল দিচ্ছি, আমি ও বিন্দুর সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয় করতে চাইছি। তাহলে দেখো দ্বন্দ্ববল কাকে বলে না, একযোগে দুটি ভিন্ন রেখা, দেখো পি বলটা এই রেখা বরাবর, আবার এই পি বলটা এই রেখা বরাবর, একযোগে মানে একসাথে দুটি ভিন্ন রেখা বরাবর ক্রিয়াশীল, সমান সমান্তরাল, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সমান এবং সমান্তরাল এবং বিপরীতমুখী, দেখো এরা বিপরীতমুখী, দুটো বল বিপরীতমুখী, মানে সমান সমান্তরাল এবং বিপরীতমুখী বল প্রয়োগ করার ফলে বস্তুর মধ্যে যে ঘূর্ণন প্রবণতার সৃষ্টি হয়, ঠিক আছে? মানে যে বলের কারণে এই ঘূর্ণন প্রবণতার সৃষ্টি হয় তাকে আমরা দ্বন্দ্ববল বলছি। তো বস্তুটা দেখো ঘুরছে, তার কারণটা কি আমরা ঘর্ষণে দেখেছিলাম। দেখো কোনো যদি একটা চাকা গতিশীল হয়, তার মানে চাকাটা কি হচ্ছে না, পেছনের দিকে দেখো, আমরা যদি সামনের দিকে পি বল প্রয়োগ করি, পেছনের দিকে ফ্রিকশনাল ফোর্স আছে, তার মানে দেখো বস্তুটার যে দুটো বল, পিটা সামনের দিকে, এফটা ফ্রিকশন ফোর্সটা পেছনের দিকে, কিন্তু সেখানে দেখো কি হচ্ছে না, এই যে পি বল তার যে ক্রিয়ারেখা আর এই যে ফ্রিকশনাল ফোর্স তার যে ক্রিয়ারেখা, দুটো আলাদা। এই জন্য বস্তুটাতে কী হবে, ঘূর্ণনের সাথে চলনেরও সিস্টেম, মানে চাকাটা সামনের দিকে এগিয়ে যাবে। এখানে কিন্তু চাকাটা আগানোর কোনো ব্যাপার নেই, কারণ দেখো পি মাইনাস পি দ্যাট ইজ ইকুয়াল টু জিরো, মানে দুটো ফোর্স একই মানের ফোর্স দুটো বিভিন্ন দিকে ক্রিয়া করছে এবং তাদের ক্রিয়ারেখাটা আলাদা। দেখো এর ক্রিয়ারেখাটা এই দিকে এবং এইটার ক্রিয়ারেখাটা এই দিকে, তার মানে তাদের ক্রিয়ারেখা আলাদা হওয়ার জন্য কী হচ্ছে, তার মধ্যে বিশুদ্ধ ঘর্ষণ, ঘূর্ণন সৃষ্টি হচ্ছে, ঘর্ষণ নয় ঘূর্ণন সৃষ্টি হচ্ছে, বা পিওর রোটেশান। পিওর রোটেশান সৃষ্টি হওয়ার ফলে কী হচ্ছে না, বিশুদ্ধ ঘূর্ণন, মানে বস্তুটা শুধুমাত্র ঘুরছে, এখানে কোনো ট্রান্সলেশন বা চলন নেই, ঠিক আছে? তো এখানে যেটা আছে দেখো, আমাদের আমরা যখন বোতলের ছিপি খুলি বা বন্ধ করি তখন এই কাপল ফোর্স প্রয়োগ করি, এবং যখন দেখো দরজা দরজা কী করা হয়, কবজার সাথে আটকানো থাকে, কারণ আমরা দরজাতে একটা দরজাতে কী করি, একটা ফোর্স অ্যাপ্লাই করি, ফলে দরজাটা এই যে কবজা, কবজার সাপেক্ষে ঘুরতে থাকে, ঠিক আছে? কবজার সাপেক্ষে ঘুরতে থাকে। তাহলে এখানে দেখো দুটো ফোর্স কোথায়, এখানে তো একটা ফোর্স, তুমি হচ্ছে যে দরজাটাকে ঠেলছো, বাট তুমি যেই দিকে দরজাটাকে ঠেলছো কবজাটা ঠিক তার উল্টো দিকে ফোর্স দিচ্ছে, কারণ কবজাটা ওখানে কানেক্টেড, মানে ওখানটাকে ফিক্স রেখেছে। তার মানে তুমি যেদিকে ফোর্স দিচ্ছ কবজাটাও ঠিক একইভাবে একটা বল প্রয়োগ করছে তোমার ফোর্সের উল্টো দিকে, সেই জন্যই তো তুমি তো ব্যালেন্সটা রাখতে পারছো, নইলে কবজা যদি না থাকতো কী হতো, তুমি যেদিকে ফোর্স দিলে ওই দিকে দরজাটা সরে চলে যেত, মানে ট্রান্সলেশন মোশন হয়ে যেত। বাট ওই যে কবজা ফিক্স আছে, ও কিন্তু এই দ্বন্দ্বটার সৃষ্টি করছে, তুমি যেদিকে ফোর্স দিচ্ছ সেম ফোর্স ও উল্টো দিকে দিচ্ছে, তার জন্যই তোমার দরজাটার একটা রোটেশান সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? তো এইটা হয়ে গেল দ্বন্দ্ব বল। তারপরে দ্বন্দ্ব বলকে আমরা কি বলি, কাপেল ফোর্স। এবং এই দ্বন্দ্বের ভ্রামক, ঠিক আছে, দ্বন্দ্বের ভ্রামক, দ্বন্দ্বের ভ্রামক তাকে আমরা বলি টর্ক। আগের দিন আমরা টর্কের কথা অনেক বলেছি, সেটা হচ্ছে দ্বন্দ্বের ভ্রামক। সেটা কাকে বলি না, সেটাকে টাউ দিয়ে লিখি। টাউ ইজ ইকাল টু, আমরা কি লিখি দেখো, আর ক্রস এফ, এটা হচ্ছে ভেক্টর সাইন দিয়ে, তার মানে টর্কের ডিরেকশানটা আর ক্রস এফের ডিরেকশানে, মানে আমরা যে লিনিয়ার ফোর্স দিচ্ছি সেটা ইন্টু আর, বা এই যে আর ভেক্টরটা তার সাথে ক্রস প্রোডাক্ট যদি করি এফের, তাহলে টাওয়ের ডিরেকশানটা পাবো। টাওয়ের ডিরেকশানটা কোন দিকে, দেখো কোনো বস্তুকে যদি আমি এই দিকে ঘোরাই, তাহলে এই সেন্টারে যদি আমি একটা ডান পাকের স্ক্রুকে বসিয়ে ঘোরাই, তার মানে ধরো স্ক্রুটাকে কোন দিকে ঘোরাচ্ছি আমি, ক্লকওয়াইজ ঘোরাচ্ছি,
ক্লকওয়াইজ ঘোরালে কি হবে না, ওই স্ক্রুর অগ্রভাগ কোন দিকে অগ্রসর হবে, ওই প্লেন, এই যে আমার কম্পিউটারের যে প্লেন বা আমাদের যে স্ক্রিন, ওর নিচের দিকে অগ্রসর হবে। দেখো তুমি এই পয়েন্টে, এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টে তুমি কি করো না, তুমি এই পয়েন্টে একটা ডান পাকে স্ক্রু বসাও, স্ক্রু বসিয়ে ওটাকে স্ক্রু ড্রাইভার দিয়ে ঘোরাও। ঘোরালে কি হবে দেখো, আমি যদি এই দিকে ঘোরাই তাহলে স্ক্রুটা নিচের দিকে যাবে, তার মানে ওই প্লেনে ওই যে টর্কের ডিরেকশানটা হচ্ছে নিচের দিকে। আবার তুমি যদি এই প্লেনে তুমি যদি এই দিকে ঘোরাও মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাও, তাহলে কী হবে, স্ক্রুটা খুলবে না। এই স্ক্রুটা যদি এখানে আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই তাহলে স্ক্রুটা খুলে উপরের দিকে উঠবে, তার মানে ওর ডিরেকশানটা হচ্ছে, ওই টর্কের ডিরেকশানটা হচ্ছে যে প্লেনে আমরা ঘোরাচ্ছি বস্তুটাকে ওই প্লেনের উপরে পারপেন্ডিকুলার মানে ওপরের দিকে। ঠিক আছে, এটা বোঝা গেল। তো টর্কের যে মান মানে দ্বন্দ্বের ভ্রামক যেটাকে আমরা বলছি, ঠিক আছে, দ্বন্দ্বের ভ্রামক সেটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করি, ধরো এখানে এই যে পিকচারটা আছে, এক মিনিট, এই যে ও বিন্দু আছে না, এই ও বিন্দুর সাপেক্ষে যদি আমরা টর্কটা ক্যালকুলেট করি কি আসবে জানো, টর্কটা যদি ক্যালকুলেট করি কি হবে না, ও বিন্দুর সাপেক্ষে টর্ক, সরি, ও বিন্দুর সাপেক্ষে টর্ক, এটা ও বিন্দুর সাপেক্ষে টর্ক মানে কি হবে না, কোনো একটা বলের মান ইনটু, ধরো ওর যে বাহু, যে বাহু আছে, ধরো এটা বিসি বাহু, তার মানে এইটা ইনটু বিসি, এটা হচ্ছে টর্কের ভ্যালু। ঠিক আছে, মানে টোটাল বস্তুটার উপরে কত টর্ক হয়েছে না, বলের মান ইনটু কি না, ওই বলের দ্বয়ের মধ্যে যে লম্ব দূরত্ব, দেখো লম্ব দূরত্ব এইটা, এইটা হচ্ছে লম্ব দূরত্ব, তার মানে বলের মান এবং বলদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। মানে আমরা যদি একটা দরজাকে এইভাবে ঠেলি, এটা একটা দরজা, কারণ আমরা এই দরজার এই জায়গায় ফোর্স প্রয়োগ করছি, এফ পি ফোর্স, এবং কবজাটা এরকম জায়গায় আছে, তার মানে কবজা থেকে লম্ব দূরত্ব কোনটা, এইটা, এইটা লম্ব দূরত্ব, মানে বলের মান ইনটু এই দূরত্বটা করে নিলেই আমরা কিন্তু দ্বন্দ্বের ভ্রামকটা পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা আগের দিন আর একটা জিনিস আমরা পড়েছি, দেখো কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। আমরা কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে তো অনেক কিছু বলে দিয়েছি, বাট তার অ্যাপ্লিকেশানটা কোথায়। ঠিক আছে, কি বলেছিলাম কৌণিক ভরবেগের ব্যাপারটাতে না, টাউ ইজিক্যাল টু মানে টর্ক, টর্ক ইজিক্যাল টু আই আলফা, মানে যেটাকে আমরা এফ ইজিক্যাল টু এম ইন্টু এফ বা এম ইজিক্যাল ইন্টু এ লিখি। ঠিক আছে, তো এখান থেকে আমরা কী করেছিলাম, টাউ ইজিক্যাল টু আই ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান বাই টি, এটাই হচ্ছে বেগের পরিবর্তন, সেটাই হচ্ছে কৌণিক ত্বরণ, কৌণিক বেগের পরিবর্তন, দ্যাট ইজ ইকুয়াল টু কৌণিক ত্বরণ। আগের লেকচারটা দেখো, তার মানে টর্কটা যদি জিরো হয় তাহলে আই ওমেগা টু ইজ ইকুয়াল টু আই ওমেগা ওয়ান, এটা আমরা করেছিলাম। তার মানে দেখো যে কোনো সময় মানে টাইমের রেসপেক্টে নির্ভর করছে না, টাইমের উপর, কারণ আই ওমেগাটা ধ্রুবক। তাহলে এর অ্যাপ্লিকেশানটা কোথায়, ধরো কোনো একটা টেবিল রোটেট করছে এবং সেখানে কোনো একজন ব্যক্তি বসে আছে, ধরো ব্যক্তিটা ধরো যখন হাত প্রসারিত করছে বা হাতে তার ডাম্বেল আছে, তোমরা উদাহরণটা দেখতে পাবে, তার দু হাতে দুটো ডাম্বেল আছে, তার মানে এই এই আই ইজ ইক্যাল টু এম আর স্কোয়ার ইন্টু ওমেগা, তার মানে আরটা যদি বেড়ে যায়, তাই তো, এই এই যে জড়তা ভ্রামক এটা যদি বেড়ে যায় ওমেগার ভ্যালু কমে যাবে। তার মানে দেখো ব্যক্তিরা যখন দু হাত প্রসারিত করে রাখছে তখন কি হচ্ছে, তার জড়তা ভ্রামক এই যে আরটা বেড়ে যাচ্ছে, তাহলে কি হবে, ওমেগাটা কমে যাবে, মানে এই টেবিলটার যে কৌণিক বেগ সেটা কমে যাবে। এবং ব্যক্তিটা যদি হাত দুটোকে তার সামনে নিয়ে চলে আসে, মানে প্রসারিত না করে তার সামনে নিয়ে চলে আসলো, ডাম্বেল দুটো শুদ্ধ তার হাতটাকে, তাহলে কি হলো, জড়তা ভ্রামকটা কমে গেল, মানে জড়তা ভ্রামকের যে অ্যাক্সিস সেটা অনেক কাছে চলে আসলো। ঠিক আছে, এই আরটা কমে যাচ্ছে, তার মানে তখন কি হচ্ছে, এই ওমেগাটা বেড়ে যাচ্ছে। তার মানে দেখবে যখন হাতগুলোকে আমরা সামনের দিকে নিয়ে আসছি তখন কিন্তু টেবিলের যে বেগ, কৌণিক বেগ, সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এবং যখন হাত প্রসারিত করে দেবো তখন দেখবে কৌণিক বেগটা কমে যাচ্ছে, মানে টেবিলটা ধীরে ধীরে ঘুরছে। হাত প্রসারিত করলে ধীরে ধীরে ঘুরবে বা কৌণিক বেগটা কম হবে, এবং হাতটা যখন আমরা কাছের দিকে আনছি তখন কৌণিক বেগটা বেশি হবে। ঠিক আছে, নেক্সট এক্সাম্পল যেটা দিতে চাই কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র, দেখো যখন দেখবে যারা জাম্প দেয়, ঠিক আছে, জলে জাম্প দেয়, তার মানে ওরা প্রথমে কি করে দেখবে, হাত দুটোকে প্রসারিত করে ওরা লাফায়, কোনো একটা পাটাতনের উপরে ওরা লাফায়, লাফিয়ে ফার্স্ট কি করে, ওরা হাত দুটোকে প্রসারিত করে রাখে, এবং যখন নিচের দিকে নামতে থাকে ওরা ওরা কিন্তু যারা এই অংশগ্রহণ করে তারা কি করে
না ভোল্ট যখন দিচ্ছে ওপর থেকে জলে ভোল্ট দিচ্ছে ধরো, ফার্স্ট কিন্তু দু হাত প্রসারিত করে ওরা জাম্পটা করে, তারপরে কি করে যখন ঘুরতে থাকে না, ওরা ঘুরে ঘুরে নামে, তো ঘুরে ঘুরে যখন নামে তখন কি করে ওরা দেখবে হাত এবং পায়ের মধ্যে দূরত্বটা কমিয়ে দেয়। তার মানে ওরা ওই mr² এটাকে কমিয়ে দিচ্ছে। তার মানে সেই জন্য ওমেগাটা বেড়ে যাচ্ছে। তার মানে এই ভ্যালুটাকে যত কমাচ্ছে, মানে হাত পা কাছে নিয়ে চলে আসছে, তার মানে ওর জড়তা ভ্রামকের মান কমে যাচ্ছে। তার মানে জড়তা ভ্রামকের মান কমে যাওয়া মানে সামেশন ওভার mr² কমে যাচ্ছে, মানে আইটা কমে যাচ্ছে। তার মানে আই ওমেগা তো ধ্রুবক, তার মানে ওমেগা বেড়ে যেতে হবে। আইটাকে যদি কমে যায় তাহলে ওমেগাটাকে বাড়বে। তার মানে সেই জন্য সে বারবার ভোল্ট দেয়। ফার্স্ট টাইম সে হাত দুটোকে প্রসারিত রাখছে বা হাত পাকে প্রসারিত রাখছে, ফলে সে কী হচ্ছে না, সে ঘূর্ণন গতিটা বেশি আসছে না, মানে তার ওমেগাটা কম থাকছে। এবং সে যখনই হাত পাগুলোকে কাছে নিয়ে আসছে, ভোল্টটা দিচ্ছে, তখনই কিন্তু সে হাত পা কাছে নিয়ে আসছে, ফলে তার জড়তা ভ্রামকের মান কমে যাচ্ছে, ঠিক আছে, বা অ্যাক্সিসটা তার কাছে চলে আসছে, এবং সেই জন্য ওমেগাটা বেড়ে যাচ্ছে রেসপেক্টিভলি। সেই জন্য সে বারবার পাক খাচ্ছে, হ্যাঁ, ভোল্টটা দিতে পারছে। এটা হয়ে গেল এদের অ্যাপ্লিকেশান। এরকম অনেক ধরনের অ্যাপ্লিকেশান আমরা আছে, ঠিক আছে, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। এখানে কিছু অ্যাপ্লিকেশান তোমাদের আছে বৃত্তীয় গতিতে, আশা করি তোমাদের এগুলো পড়ানো হয়েছে, আমি জাস্ট হালকা করে বলে দিয়ে যেতে চাই। ধরো সাইকেলের প্রবলেম, ধরো অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করেছে, তার মানে কি সাইকেল যখন চালাচ্ছি তখন আমি এইদিকে একটা ফোর্স দিচ্ছি, তার উল্টো ফোর্স মানে রিয়াকশান ফোর্সটা এইদিকে আছে। তার রিয়াকশান ফোর্স অনুভূমিক উপাংশ হচ্ছে আর কস থিটা, এবং উলম্ব উপাংশ হচ্ছে আর সাইন থিটা। তার মানে কোনটা ব্যালেন্স করবে, দেখো নিচের দিকে এমজি আছে সেটা ব্যালেন্স করবে। এবং সাইকেলটা যখন যাচ্ছে তখন কি হচ্ছে না, দেখো mv²/r, এই যে অপকেন্দ্র প্রতিক্রিয়া, তোমরা নিশ্চয়ই এটা পড়েছো, অপকেন্দ্র প্রতিক্রিয়া। তার মানে অপকেন্দ্র প্রতিক্রিয়া আর কস থিটার সঙ্গে সমান হবে। তাহলে দেখো ট্যান থিটা মানে সাইন বাই কস দ্যাট ইজ ইকুয়াল টু আর জি বাই ভি²। কীভাবে আসছে না, mg বাই mv²/r, মানে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আরটা উপরে গেলে আর জি বাই ভি²। তারপরে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স আর জি বাই ভি²। এবার এই থিটাটা যদি উলম্বের সাথে বলে দেয় তাহলে কি হবে, জাস্ট দেখো আর সাইন থিটাটা mv²/r এর সাথে সমান হবে, আর আর কস থিটাটা এমজির সাথে সমান হবে। এমজিটা সবসময় নিচের দিকে, ঠিক আছে। তো ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি²/আর জি, থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ভি²/জি। এগুলো তোমাদের প্রবলেমিস্টিক, এগুলো আশা করি আগের কনসেপ্টটা হয়েছে বৃত্তীয় গতিতে, তো এগুলো প্রবলেম করার জন্য জাস্ট। এবার বলছে দেখো ওখান থেকেই বলছে একজন সাইকেল আরোহী উলম্বের সাথে 45 ডিগ্রি কোণে সাইকেল চালানো সম্ভব কিনা। কারণ উলম্বের সঙ্গে সাইকেল চালাচ্ছে সে, এইটা 45 ডিগ্রি, মানে কোন কেসটা বলো তো, এই সেকেন্ড কেসটা, এইটা। তার মানে সেখানে দেখো কী ছিল, ট্যান থিটাটা ভি²/আর জি, তার মানে লিখেছি দেখো ট্যান থিটাটা ভি²/আর জি, ঠিক আছে। এবং আমরা ঘর্ষণে পড়েছি ট্যান থিটাটাই হয় মিউ, মিউ ইজিক্যাল টু ট্যান থিটা, ঠিক আছে। তার মানে মিউ ইজিক্যাল টু ট্যান থিটা, তাহলে থিটাটা যদি 45 হয় তাহলে মিউ এর ভ্যালু কত হবে, মিউ হচ্ছে ট্যান 45 ডিগ্রি, তার মানে 1। মিউ 1 যেটা অসম্ভব, মিউ সবসময় লেস দ্যান 1 হয়। ঘর্ষণ গুণাঙ্ক 1-এর থেকে বেশি হতে পারে না জেনারেল কেসে। সাইকেল চালানোর কেস মানে আমাদের ডেলি লাইফ ইভেন্ট, এখানে ঘর্ষণ গুণাঙ্ক 1-এর থেকে বেশি হতে পারে না। তার মানে ট্যান থিটা লেস দ্যান ট্যান 45 ডিগ্রি, তার মানে থিটা লেস দ্যান 45 ডিগ্রি। তার মানে উলম্বের সাথে 45 ডিগ্রি কোণে সাইকেল চালানো সম্ভব নয়, সবসময় তার থেকে কম অ্যাঙ্গেলে সাইকেলটা চালাতে হবে আমাকে। তার মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চালানো সম্ভব নয়, 45 ডিগ্রির থেকে কম অ্যাঙ্গেলে চালানো সম্ভব উলম্বের সাথে, অনুভূমিকের সাথে কিন্তু নয়, ঠিক আছে। নেক্সট যেটা বলেছে দেখো, এটা তোমরা পড়েছো, বৃত্তাকার পথে গাড়ি মোড় নেওয়ার ক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ, গতিবেগ, ঘর্ষণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। তার মানে একটা বৃত্তাকার পথে একটা গাড়ি মোড় নিচ্ছে, বাইরের দিকে তার অপকেন্দ্র প্রতিক্রিয়া বা সেন্ট্রিফিউগাল ফোর্স, যেটাকে এফসি দিয়ে ডিনোট করছি, এবং কেন্দ্রের দিকে যেটা তার অভিকেন্দ্র বলের যোগান দেয় সেটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। তার মানে কী হবে না, সাম্যাবস্থায় এফসি ইজিক্যাল টু এফ এফ, তার মানে mv²/r দ্যাট ইজ ইজিক্যাল টু ঘর্ষণ বল মিউ আর, আর আরটাই এখানে এমজি, মানে নিচের দিকে এমজি আছে, ওকে। তাহলে মিউ এমজি, তাহলে এখান থেকে ভি ইজিক্যাল টু √ওভার মিউ আর জি। এগুলো প্রবলেমের জন্যই তোমাদের কাজে লাগবে, জাস্ট প্রবলেমের জন্যই থিওরিগুলো। নেক্সট যেটা বলেছে দেখো, তোমরা এটাও পড়েছো, মরণকূপের ক্ষেত্রে বা মরণকূপের ক্ষেত্রে ব্যাসার্ধ, ঘর্ষণ গুণাঙ্ক এবং গতিবেগের সম্পর্ক। মরণকূপ তোমরা বিভিন্ন মেলাতে দেখেছো, বিভিন্ন গাড়ি হচ্ছে একটা কুয়োর মতো জায়গায় ঘোরে এবং মানুষরা উপরে দাঁড়িয়ে থাকে, বিভিন্ন গাড়ি আস্তে আস্তে ওর মধ্যে ঘুরতে থাকে। তো সেখানে কী হয় দেখো, তার
ওজনটা নিচের দিকে, ঘর্ষণ বলটা উপরের দিকে। ঘর্ষণ বলটা উপরের দিকে কারণ কারণ ওটা হচ্ছে যে একটা কুঁয়োর মতো জায়গায় থাকে, ঠিক আছে? সেই জন্য ওর যদি ভেলোসিটিটা কমিয়ে দিই, তার মানে ও কী হবে, নিচের দিকে পড়ে যাবে। তার মানে ঘর্ষণ বলটা সবসময় উপরের দিকে আছে, এটাই তো ঘর্ষণ বল, তাকে ওই জায়গায় স্টিক রেখেছে। বাইরের দিকে অপকেন্দ্র প্রতিক্রিয়া এবং ভেতরের দিকে তার কোন ফোর্স না, যে ফোর্সটা হচ্ছে অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে। তার মানে দেখো আর এর সাথে কি হচ্ছে mv স্কোয়ার বাই আর সমান এফসিটা, এবং এফ ঘর্ষণ বলের সাথে mgটা সমান, ঠিক আছে? এবার ভেতর দিকে রিয়াকশান ফোর্স, এখানে কিন্তু রিয়াকশান ফোর্সটা উল্টো দিকে, কারণ মেঝেতে বল প্রয়োগ করছে, একটা বাইক ঘুরছে মরণকূপের মধ্যে, তার মানে মেঝেতে বল প্রয়োগ করছে, তার রিয়াকশানটা কোন দিকে হবে? রিয়াকশানটা এই দিকে হবে, ঠিক আছে? এটা তোমরা বৃত্তীয় গতিতে পড়েছো আশা করি, নইলে বৃত্তীয় গতিটা আরেকবার ভালো করে দেখে নেবে, আমি জাস্ট একটু বলে দিয়ে চলে যাচ্ছি এখানটা। তো মিউ আর ইজিক্যাল টু এম জি, এখান থেকে আর এর ভ্যালুটা বসালে কি আসছে না, ভি ইজিক্যাল টু রুট ওভার আর জি বাই মিউ। তোমাকে যদি আর এর ভ্যালু জানা থাকে, জি এর ভ্যালু তো জানো, মিউ এর ভ্যালু জানা থাকে, তাহলে তুমি ভেলোসিটিটা পেয়ে যাবে, মানে যে ভেলোসিটিতে ন্যূনতম তুমি ওটাতে ঘুরতে পারবে, ঠিক আছে, সাম্যাবস্থায়। নেক্সট, উত্তল সেতুর ক্ষেত্রে প্রতিক্রিয়া বলের মান কত এবং কোন শর্তে ভূমি বিচ্ছিন্ন হয়? মানে তুমি একটা উত্তল সেতু, অনেক সময় দেখি আমরা সেতুগুলো উত্তল সেতু থাকে, তো তার উপর দিয়ে যখন গাড়ি যায়, তখন কী হয়, ধরো এটা একটা গাড়ি, এটা তার মানে এখানে নিচের দিকে mg, ঠিক আছে, আর ওপরের দিকে কি, তার হচ্ছে যে রিয়াকশান ফোর্সটা কাজ করবে, এবং ঘর্ষণটা কোন দিকে, ঘর্ষণটা ওপরের দিকে। তার মানে দেখো আর প্লাস এফসি দ্যাট ইজ ইকাল টু mg, তা আর ইজ ইকাল টু mg মাইনাস এফসি। এই এফসিটা কি, সেন্ট্রিফিউগাল ফোর্স, মানে অপকেন্দ্র প্রতিক্রিয়া, সেটা হচ্ছে mv স্কোয়ার বাই আর। এখানে ভিটা কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে, ভি হচ্ছে স্পিড, এটা হচ্ছে কনস্ট্যান্ট স্পিড, ঠিক আছে? তো আর যদি জিরো হয়, মানে প্রতিক্রিয়াটা যদি জিরো হয়, এই দিকে দেখো প্রতিক্রিয়াটা জিরো, প্রতিক্রিয়া না থাকলেই তো ভূমি স্পর্শ বিচ্ছিন্ন হবে, মানে এই গাড়িটা এই আর ভূমিতে থাকবে না, এর কন্ট্যাক্টটা বিচ্ছিন্ন হয়ে যাবে, মানে হাওয়াতে বেরিয়ে যাবে কিছুটা, মানে ভূমি স্পর্শটা ছাড়িয়ে যাবে। এরকম হয় না, যখন দেখবে খুব একটা উত্তল সেতুতে খুব স্পিডে উঠছো, তখন দেখবে কিছুক্ষণের জন্য গাড়িটা জাম্প করলো, মানে ভূমি স্পর্শটা বিচ্ছিন্ন হচ্ছে। ভূমি স্পর্শ বিচ্ছিন্ন হচ্ছে মানে কি, না কোনো প্রতিক্রিয়া বল নেই, প্রতিক্রিয়া বল না থাকলেই ভূমি স্পর্শ বিচ্ছিন্ন হবে। যেমন আমরা ভূমিতে দাঁড়িয়ে থাকি, নিচের দিকে কি হয়, আমরা যখন ভূমিতে দাঁড়িয়ে থাকি, নিচের দিকে mg আর উপরের দিকে রিয়াকশান ফোর্স আর, তাহলে আর সমান mg হয় বলেই আমরা দাঁড়িয়ে থাকতে পারি। কিন্তু এই আরটা যদি জিরো হয়ে যায় না, তাহলে কিন্তু এই ভূমি স্পর্শটা আমাদের বিচ্ছিন্ন হয়ে যাবে, মানে ভূমিতে আর আটকে থাকবে না আমাদের পাটা। তো দ্যাট ইজ ইক্যাল টু mg ইজ ইক্যাল টু mv স্কোয়ার বাই আর, মানে তখনই বিচ্ছিন্ন হবে যখন ভি তোমার বেগ আর ইন্টু জি এটা হয়ে যাবে, বা এর থেকে বেশি হয়ে যাবে, এটা বা এর থেকে বেশি হলেই কিন্তু ভূমিস্পর্শ বিচ্ছিন্ন হয়ে যাবে। আর এর ভ্যালু তুমি জানবে, জি এর ভ্যালু তো জানো। অবতল সেতুর ক্ষেত্রে ঠিক একইভাবে ক্যালকুলেশন করেছি। অবতল সেতুর ক্ষেত্রে দেখো এই যে এফসি ভ্যালুটা, দেখো ওপরের দিকে আর, নিচের দিকে mg, এবং এই যে বৃত্তের কি হয় না, সবসময় বৃত্তের কেন্দ্র থেকে বাইরের দিকে হয়, ঠিক আছে? সেন্ট্রিফিউগাল ফোর্স বা অপকেন্দ্র প্রতিক্রিয়া, সেটা সবসময় বৃত্তের কেন্দ্র থেকে বাইরের দিকে, তাই তো? সেন্ট্রিপিটালটা ভেতরের দিকে কিন্তু অভিকেন্দ্র বল, কিন্তু সেন্ট্রিফিউগালটা বাইরের দিকে অপকেন্দ্র বল। কারণ এটা যে কেন্দ্রের বাইরের দিকে, এটা যদি একটা বৃত্ত হয়, তাহলে তার কেন্দ্রের বাইরের দিকে, এটা ক্যালকুলেট করা আছে। নেক্সট যেটা বলেছে দেখো, দেন বলছে কোন শর্তে উলম্ব বৃত্তপথের ক্ষেত্রে বৃত্তের সর্বোচ্চ বিন্দুতে বালতির জল না পড়া শর্তে। এটা কিন্তু খুব ভালো প্রবলেম, মানে আমরা একটা বালতিতে কিছুটা জল নিয়ে সেটাকে যদি এইভাবে ঘোরাতে থাকি বৃত্তপথে বারবার, তাহলে কিন্তু বালতির জলটা দেখো পড়ে না, একটা নির্দিষ্ট বেগে বালতির জলটা কিন্তু পড়বে না, এই বৃত্তপথটা মেনটেন করবে বালতির জলটা না পড়ে, ঠিক আছে? এখানে একটা ছবি এঁকেছে দেখো, এরকম একটা বৃত্তপথে বালতিটাকে ঘোরানো হচ্ছে, সাপোজ এটাকে তুমি বৃত্তই ধরে নাও, ঠিক আছে, সরি তীরটা এদিকে না, যাচ্ছে এই দিকে, তাহলে বালতির জলটা নিচের দিকে mg ক্রিয়া করছে, এবং জলটাকে ধরে রাখতে হলে এই বৃত্তের বাইরের দিকে যে সেন্ট্রিফিউগাল ফোর্স, সেটাকে সমান হতে হবে বা তার থেকে বেশি হতে হবে। সমান হলে কিন্তু ব্যালেন্স হবে, তার থেকে কম হয়ে গেলে, মানে mg যদি কি হয় গেটার হয়ে যায় এফসির থেকে, তাহলে কিন্তু জলটা নিচে নেমে আসবে। mgটা যদি কি হয় লেস দ্যান এফসি হয় বা লেস দ্যান ইকুয়াল টু এফসি হয়, তাহলে জলটা ঠিক আটকে থাকবে, মানে ইকুয়াল হলে ব্যালেন্সে থাকবে, এবং যদি এফসিটা বেশি হয় তাহলে তো আর কোনো সমস্যাই নেই, মানে জলটা নিচে নামবে না। তার মানে দেখো এফসি গেটার mg,
তাহলে এমভি স্কোয়ার বাই আর গ্রেটার এমজি, তাহলে ভি স্কোয়ার বাই আর গ্রেটার ইকুয়াল টু এমজি, গ্রেটার ইকুয়াল টু, হ্যাঁ। তাহলে মিনিমাম কত ভ্যালু না, সেটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকাল টু আর জি। তাহলে ভি মিনিমামটা হচ্ছে রুট আর জি, মানে মিনিমাম এই বেগটা থাকলে বালতির জল নিচে নামবে না, ওর থেকে কম হয়ে গেলেই বালতির জল কিন্তু নিচে পড়ে যাবে ওই ঘোরানোর ক্ষেত্রে। ঠিক আছে, এই পার্টটা আছে। নেক্সট একটা দেখো কি বলেছে, ভি বেগে গতিশীল চালক। দেখো একটা গতিশীল চালক এ দূরত্বে একটি দেয়াল দেখলো। দেখো একটা চালক একটা গাড়ি নিয়ে যাচ্ছিল ভি বেগে, সে সামনে এ দূরত্বে, দেখো এই ডিস্টেন্সটা এ দূরে একটা দেওয়াল দেখেছে। বুঝে চালক কি করবে, ব্রেক কষবে না মোড় নেবে? ব্রেক কষলে কি অবস্থা হবে তার, বা এইভাবে যদি মোড় নেয় একটা বৃত্তপথে তাহলে কি হবে, মানে কোনটা তার ক্ষেত্রে সুবিধাজনক? ধরো যদি ব্রেক কষি মানে ভি বেগ ছিল, এখন ব্রেক কষে আমি সেটাকে জিরো করব, তাই তো? তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এফ এস, মন্দনের ইকুয়েশন। ঠিক আছে, বেগটাকে কমাচ্ছি, তার মানে অন্তিম বেগটা দেখো জিরো, প্রাথমিক বেগটা হচ্ছে ভি, তার মানে এখান থেকে আসছে ওর মন্দন ভি স্কোয়ার বাই টু এ। যেহেতু বেগটা কমাচ্ছি এটা মন্দনের ইকুয়েশন, তার মানে ঘর্ষণ বল কতটা কাজ করবে দেখো, এফ এফ, তার মানে কতটা ঘর্ষণ বল ক্রিয়া করবে না, ওর মাস ইন্টু অ্যাক্সিলারেশন ততটা ঘর্ষণ বলই আমার দিকে দিতে হয়, মানে ব্রেকে আমরা যে ঘর্ষণ বলটা দেবো সেটা ওর মাস ইন্টু ওর অ্যাক্সিলারেশন ওই পয়েন্টে, তার মানে এম ইন্টু এফ, তার মানে এফের ভ্যালুটা যদি বসাই এম ভি স্কোয়ার বাই টু এ। এবারে মোড় যদি নিই, মোড় নিলে কি আসছে না, মোড় নিলে এখানে আমাদের ওই সেন্ট্রিফিউগাল ফোর্স আসছে। দেখো মোড় যদি নিই সেখানে হচ্ছে বৃত্তের, যদি এই বৃত্তাকার পথের ব্যাসার্ধটা হবে এ, কারণ এখানে যদি গিয়ে আমি থামি, এই জায়গায় গিয়ে থামি, কারণ দেয়ালে তো ধাক্কা মারবো না, তার আগে থামবো মানে জাস্ট এই পজিশানে এসে থেমে যাব, আর এখান থেকে মোড় নিলে এই জায়গা দিয়ে মোড় নেব, তার মানে এর ব্যাসার্ধটা হচ্ছে এ, তার মানে এর যে ফোর্স, এই যে বাইরের দিকে যে ফোর্স সেন্ট্রিফিউগাল ফোর্স বা অপকেন্দ্র প্রতিক্রিয়া, সেটা এমভি স্কোয়ার বাই এর সাথে সমান হবে, তবেই আমরা এই জায়গা থেকে নির্বিঘ্নে টার্ন নিয়ে এখানে আসতে পারবো। তার মানে দেখো সবসময় এই যে এফ এফ এটা হচ্ছে লেস দ্যান এফসি, তার মানে আমরা যদি মোড় নিই তার থেকে ব্রেক কষলে কম ঘর্ষণ বল ক্রিয়া করবে, মানে আমাদেরকে কম শক্তি খরচ করতে হবে বা কম বল প্রয়োগ করেই আমরা দাঁড়িয়ে যেতে পারবো, তার মানে ধাক্কা না দিয়ে। কারণ আমরা ধাক্কা না দেওয়ার চেষ্টা করছি, দেয়ালটা দেখতে পেয়েছি, আমরা এই পজিশানে হয়তো থেমে যাব বা আমরা দেয়ালের সামনে দিয়ে টার্ন নিয়ে নেব। তার মানে দেখো ব্রেক কষলে কম ঘর্ষণ বল ক্রিয়া করছে, টার্ন নিতে গেলে অনেক বেশি পরিমাণ আমাকে অপকেন্দ্র বল তৈরি করতে হবে, মানে অভিকেন্দ্র বলের যোগান দিতে হবে, তাই তো? তার মানে অভিকেন্দ্র বল পর্যাপ্ত থাকছে না, মানে অভিকেন্দ্র বল পর্যাপ্ত থাকলেও তার মান দেখো বেশি হচ্ছে, মানে ঘর্ষণ বলটা কম, তার মানে কী হবে, আমি টার্ন নিতে পারবো না, কারণ প্রয়োজনীয় অভিকেন্দ্র বল দেখো নেই, ঘর্ষণ বল প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দিতে পারছে না। যখন এফ এফ ফিজিক্যাল টু এফ সি হবে মিনিমাম, তখনই আমরা নির্বিঘ্নে টার্ন নিতে পারবো, বা ফ্রিকশনাল ফোর্সটা যখন এফ সির থেকে গ্রেটার ইকুয়াল হবে। এবার ঘর্ষণ বল পর্যাপ্ত থাকলে তবেই আমরা টার্ন নিতে পারবো, নচেত টার্ন নিতে পারবো না। এখানে দেখো অপকেন্দ্র বলটা বেশি ঘর্ষণের থেকে, তার মানে অপকেন্দ্র বলটা যে তৈরি হচ্ছে, মানে যে অভিকেন্দ্র বলটা আছে সেটাকে এই ঘর্ষণ যথেষ্ট পরিমাণ সাপ্লাই দিতে পারবে না, তাহলে কি হবে না, গাড়িটা টার্ন নিতে অসুবিধা হবে। নেক্সট যে প্রবলেমটা আছে দেখো, সুতোর টান সংক্রান্ত অঙ্ক। সুতোর টান মানে আমরা যদি আঙুলের ডগায় একটা সুতো বেঁধে তার সুতোর এক প্রান্তে আমরা যদি একটা পাথরের টুকরো বেঁধে দিই এবং আঙুল দিয়ে জাস্ট ঘোরাতে থাকি, তাহলে কি হতে পারে, সেটা দুটো মোশান হতে পারে। একটা হচ্ছে অনুভূমিক মোশান, মানে ভূমির সাথে সমান্তরালে একটা মোশান হতে পারে, আবার হতে পারে এটা এই দিকে একটা মোশান হচ্ছে, মানে উলম্ব পথে একটা মোশান হচ্ছে, হতে পারে একটা ভূমির সাথে মোশান, মানে ভূমির সাথে সমান্তরালে মোশান, মানে এমনি জেনারেলি আমি আঙুলটাকে ধরো ওপরের দিকে রেখেছি, রেখে আমি ঘোরাচ্ছি, ঠিক আছে, মানে ও আঙুলটাকে ধরো আমি ওপরের দিকে মানে আকাশের দিকেই ধরতে পারো, দিয়ে আমি সুতোটাকে ঘোরাচ্ছি, তাহলে এটা অনুভূমিক মোশান। এবং আরেকটা হতে পারে আঙুলটাকে আমি কি রেখেছি না, যেদিকে আমার ভূপৃষ্ঠ এবং আকাশ তার সাথে উলম্বভাবে রেখেছি, রেখে আমি ঘোরাচ্ছি, তাহলে কি হবে, এরকম একটা উলম্ব মোশান হবে, তার মানে সুতোটার একটা উলম্ব মোশান হবে। দুটো মোশান হতে পারে, একটা অনুভূমিক তলে হতে পারে, একটা উলম্ব গতি হতে পারে। অনুভূমিক তলে কি হলে কি হবে দেখো, যখন আমরা একটা দড়ির সাথে বা সুতোর সাথে একটা পাথরের টুকরো বেঁধে ঘোরাচ্ছি এই পথে, তাহলে তার অভিকেন্দ্র বলটা কে সরবরাহ করবে, এই যে সুতোর টান, এবং বাইরের দিকে সবসময় অপকেন্দ্র প্রতিক্রিয়া থাকবে,
কারণ অপকেন্দ্র বল কাজ করছে মানে কি, এটা একটা ঘূর্ণনশীল ফ্রেম, নন ইনার্শিয়াল ফ্রেম, তো সেখানে অপকেন্দ্র বল থাকছেই, অপকেন্দ্র প্রতিক্রিয়া। এবং অভিকেন্দ্র বলের যোগানকে দিচ্ছে এই টানটা। তারপর টি ইজ ইকাল টু সাম্যাবস্থায় টি ইজ ইকাল টু এফসি, দ্যাট ইজ ইকাল টু এমভি স্কোয়ার বাই আর। এটা কিন্তু তোমাদের প্রবলেম করতে লাগবে, মানে সুতোর টান কত। তাহলে তুমি যদি এর ভেলোসিটিটা জেনে যাও এবং বৃত্তের ব্যাসার্ধটা জেনে যাও, তাহলেই তুমি পেয়ে যাবে সুতোর টান কত। এবারে উলম্ব গতি যদি হয়, এটা তো অনুভূমিক গতি গেল, উলম্ব গতির ক্ষেত্রে কেসটা একটু কিন্তু টিপিক্যাল আছে। দেখো, তারপর উলম্ব গতি মানে কি, এইখানে তোমার ফিক্স পয়েন্ট মানে হাতের আঙুল, তাহলে তুমি দড়িটাকে এই পথে আছে, তোমার সুতোটা বিভিন্ন সময় এই পথে আছে, কারণ সবটাই রেডিয়াস, মানে সুতোর যে দৈর্ঘ্য সেটাই রেডিয়াস, এবং এইটা এই পথে ঘুরছে দেখো ঘড়ির কাঁটার দিকে। তার মানে কি হচ্ছে, দেখো এর কয়েকটা সিচুয়েশান আছে। সিচুয়েশান কি, ধরো আমরা এ বিন্দুতে দেখছি, তার মানে এ বিন্দুতে, এই বিন্দুতে কি হচ্ছে, এই বিন্দুতে এই যে পাথরের টুকরো তার এমজিটা নিচের দিকে, আর এটা এখান থেকে তো কানেক্টেড সুতোর সাহায্যে, তার মানে টানটা টি ওপরের দিকে, ঠিক আছে, নিচের দিকে এমজি, এবং বাইরের দিকে আরেকটা ফোর্স কি আছে অপকেন্দ্র প্রতিক্রিয়া এমভি স্কোয়ার বাই আর। এটাকে যদি আমি ব্যালেন্স করি, দেখো এ বিন্দুতে টান টি এ মানে উপরের দিকে, দ্যাট ইজ ইকাল টু কি এমজি প্লাস এমভি স্কোয়ার, দুটো ফোর্স তো নিচের দিকে, একটা এমজি আর একটা এমভি স্কোয়ার বাই আর, তাহলে এটা এর সাথে সমান হবে। বস্তুটা যদি ওপরের দিকে থাকে এই পয়েন্টে, এটা যদি বি পয়েন্ট হয়, তাহলে দেখো টানটা সবসময় ভেতরের দিকে কাজ করবে, টুয়ার্ডস দ্য সেন্টার, এটা হচ্ছে তার সেন্টার, তারপরে টানটা ভেতরের দিকে, নিচের দিকে এমজি, এবং বাইরের দিকে কেন্দ্রের বাইরের দিকে ফোর্স, সেটা হচ্ছে অপকেন্দ্র প্রতিক্রিয়া এফসি, সেটা এমভি স্কোয়ার বাই আর। তাহলে এখানের ব্যালেন্সটা কীরকম, দেখো টিবি নিচের দিকে প্লাস এমজি, দ্যাট ইজ ইকাল টু এমভি স্কোয়ার বাই আর, কারণ টিবি ইজ ইকাল টু এমভি স্কোয়ার বাই আর মাইনাস এমজি, দেখো সেটাই করেছি। তার মানে এই টি এটা এ বিন্দুতে টানটা সব থেকে বেশি, এবং উপরের বিন্দুতে যখন যাচ্ছে বি বিন্দুতে টানটা সব থেকে কম। আমি ধরছি কোনো একটা ইন্টারমিডিয়েট পয়েন্ট সি বিন্দু, যেটা এখানে থিটা অ্যাঙ্গেল করেছে, ঠিক আছে, তার সাথে থিটা অ্যাঙ্গেল করেছে সেন্টারের সাথে, তাহলে সেখানে সুতোর টান কত, মানে ইন জেনারেল। তাহলে দেখো এখানে যদি থিটা হয়, তার মানে এই অ্যাঙ্গেলটা থিটা, তার মানে এইটা যদি এমজি হয়, তার মানে এইটা হচ্ছে এমজি কস থিটা, এবং বাইরের দিকে ফোর্স দেখো ঠিক সেন্টার থেকে বাইরের দিকে, এইটা হচ্ছে এফসি, ঠিক আছে, নিচের দিকে এমজি এবং ভেতরের দিকে টান কাজ করছে। তার মানে এখানের ক্ষেত্রে ইকুয়েশানটা কী হবে, দেখো ভেতরের দিকে টিসি দ্যাট ইজ ইকাল টু বাইরের দিকে এফসি প্লাস এমজি কস থিটা, এই রাস্তাটায় একটা এফসি একটা এমজি কস থিটা, এটা হয়ে গেল। এবারে আগের দুটো কেস দেখো এইটার থেকেই পেয়ে যাব, টিসি থেকে। ধরো যখন এ বিন্দুতে আছে তখন থিটাটা কত, 0 ডিগ্রি, তাহলে কস জিরো মানে কত, 1, তার মানে টি এ দ্যাট ইজ ইকাল টু এম ভি স্কোয়ার বাই আর প্লাস এমজি। আবার এই বি বিন্দুতে যখন আছে তখন থিটাটা কত বলো তো, থিটা ইজ ইকাল টু 180 ডিগ্রি, কারণ থিটাটা আমরা কার সাথে করছি, এই অ্যাক্সিস সাপেক্ষে করছি, এই অ্যাক্সিসটা দেখো ও থেকে এ, এই অ্যাক্সিসটা এর সাপেক্ষে থিটাটা করেছি এই অ্যাঙ্গেলটা, তার মানে এইটা যদি এইটা হয়ে যায় এখন, তার মানে কি থিটাটা এখন 180 হয়ে গেছে, তার মানে বি বিন্দুতে টান এখান থেকে যদি লিখি, তাহলে কী হবে এম ভি স্কোয়ার বাই আর কস 180 ডিগ্রি মানে -1, তার মানে মাইনাস অফ এমজি। দেখো এ বিন্দুতে টান বি বিন্দুতে টান আমি ইন জেনারেল সি বিন্দু থেকে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। নেক্সট যে প্রবলেমটা আছে দেখো কী বলেছে, বলছে দৃঢ় অবলম্বন থেকে এল দৈর্ঘ্যের সুতোর সাহায্যে এম ভরের বস্তুকে অনুভূমিক তলে ঘোরানো হচ্ছে, সেখানে সুতোর টান কত, উলম্বের সঙ্গে নতিকোণ এবং ব্যাসার্ধ কত। দেখো এই প্রবলেমটা কীরকম, ধরো সিলিং আছে তোমার, সিলিং থেকে একটা সুতো এইভাবে ঝুলছিল, বা একটা সুতো দিয়ে একটা বস্তু ঝুলছে, তুমি তাকে অনুভূমিক তলে ঘোরাচ্ছ, মানে এই পথে ঘোরাচ্ছ, বোঝা যাচ্ছে কীভাবে ঘোরাচ্ছ, মানে তুমি তাকে একটা অ্যাঙ্গেল করে এনেছো, এনে আবার তাতে একটা ফোর্স লাগিয়ে দিয়েছো, তার মানে কি সে অনুভূমিক তলের সাপেক্ষে একটা বৃত্তপথে ঘুরছে বস্তুটা। মানে বস্তুটার মোশানটা কীরকম দেখো, এই যে পাথরের টুকরোটা, এই পাথরের টুকরোটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরছে, তার মানে ওটা একটা বৃত্ত তৈরি করবে, সেই বৃত্তের ব্যাসার্ধটাকে আমরা ধরে নিয়েছি স্মল আর, ঠিক আছে, এবং এই সুতোর দৈর্ঘ্য সেটাকে আমরা ধরে নিয়েছি এল। এবার টানটা সবসময় কী হবে, কেন্দ্রের দিকে থাকবে, যে পজিশানেই থাকুক, মানে এই পজিশানে যদি থাকে টানটা ভেতরের দিকে, আবার এই পজিশানে যখন সুতো থাকবে তখন টানটা ভেতরের দিকে, আবার যখন এই পজিশানে সুতো থাকবে তখন টানটা ভেতরের দিকে, বোঝা যাচ্ছে।
তো এই পার্টগুলো তো দেখো কিভাবে আমরা ব্যাপারটা ধরছি। ধরো কোনো সময় এই পজিশনে পাথরটা আছে, তাহলে বাইরের দিকে সবসময় অপকেন্দ্র বল, ভেতরের দিকে কি কাজ করবে দেখো। এইটা যদি টি হয় এবং এই অ্যাঙ্গেলটা উলম্বের সাথে যদি থিটা কোণ করে মানে এলটা, তাহলে কি হচ্ছে এইটা টি কস থিটা, যার সাথে অ্যাঙ্গেল করবে সেটা সবসময় কস, আর এই দিকে হচ্ছে টি সাইন। তার মানে দেখো এই এফ সি সেটা টি সাইনকে ব্যালেন্স করবে এবং নিচের দিকে যে বস্তুর ওয়েট সেটা টি কসকে ব্যালেন্স করবে। দেখো টি সাইন থিটা ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, এবং এটাকেই লিখতে পারি এম ভি স্কোয়ার বাই আরটা, এটাকেই লিখতে পারি এম ওমেগা স্কোয়ার আর, এই অপকেন্দ্র বল। এবং টি কস থিটাটা এমজির সাথে সমান। তাহলে এখান থেকে ক্যালকুলেশনটা খুব ভালো করে মনে হয়, এটা থিওরিও আসে প্রবলেমও আসে। তার মানে এখানে সাইন থিটাটা যদি আমি এখানে লিখি, দেখো পিকচারটা ঠিক এইরকম দাঁড়াচ্ছে, এটা থিটা, এটা আর, এটা এল, মানে সাইন থিটা ইজ ইকাল টু আর বাই এল। এ দেখো এখানে এটা আর আর এটা হচ্ছে এল, তার মানে সাইন থিটা ইজ ইকাল টু আর বাই এল। এখান থেকে টিটা পাচ্ছি এম ওমেগা স্কোয়ার এল। এটা কিন্তু ক্যালকুলেট করতে বলে যে টানটা কত, যে কোনো একটা থিটা অ্যাঙ্গেলে কোনো একটা বিন্দু আছে সেখানে টান কত। নেক্সট দেখো টি কস থিটাটা এমজি, কস থিটা ইজ ইকাল টু এমজি বাই টি। তার মানে দেখো টি এর ভ্যালুটা বসিয়ে দিয়েছি এমজি বাই টি, তার মানে সেটা হচ্ছে এমজি বাই এম ওমেগা স্কোয়ার এল। এম ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, মানে জি বাই এল স্কোয়ার, তার মানে দ্যাট ইজ ইকাল টু কস থিটা। তাহলে থিটা ইজ ইকাল টু কস ইনভার্স জি বাই ওমেগা স্কোয়ার এল। তার মানে আমরা থিটাটা জানতে পারতে পারি ওখান থেকে। এবং সাইন থিটা ইজ ইকাল টু কী বলেছে দেখো, সাইন থিটা ইজ ইকাল টু আমরা আগেই দেখেছি আর বাই এল, দ্যাট ইজ ইকাল টু সাইন থিটা। তার মানে ও যে বৃত্তপথটাই ঘুরছে অনুভূমিক বৃত্তপথে, সেটার ব্যাসার্ধ কত হবে এল সাইন থিটা। এলটা হচ্ছে সুতোর দৈর্ঘ্য, মানে যে সুতোটায় আমরা বেঁধে ওটাকে অনুভূমিক পথে ঘোরাচ্ছি, ঠিক আছে, এটা হলো। নেক্সট যেটা বলেছে সন্ধিবেগ কি বা ক্রিটিক্যাল ভেলোসিটি ভিসি, ক্রিটিক্যাল ভেলোসিটি আমরা কাকে বলি, ভেলোসিটি। তার মানে দেখো এই যে এর আগের যে প্রবলেমটা আমরা করেছি, এই প্রবলেমটা এই যে উলম্ব বৃত্তগতি, মানে একটা উলম্ব পথে আমরা ঘোরাচ্ছি বস্তুটাকে, এর ক্ষেত্রে দেখো সন্ধিবেগটা কিন্তু আসে। কি বলেছে সন্ধিবেগ, দেখো বলেছে উলম্ব বৃত্তগতির ক্ষেত্রে এটা বলছে বৃত্তের সর্বোচ্চ বিন্দুতে যে বেগের জন্য সুতোর টান শিথিল, মানে টানটা থাকে না, অর্থাৎ এক্ষেত্রে বস্তুটি সদ্য একবার বৃত্তাকার পথ, মানে এই বিন্দুতে যে টানের জন্য বস্তুটা জাস্ট এখান থেকে ঘুরে এসে এইখানকে আসবে, বোঝা গেল, মানে একটা পূর্ণপথ, মানে এই বিন্দুতে যে টানের জন্য বস্তুটা জাস্ট একবার বৃত্তপথ পরিক্রমা করে আবার এই বিন্দুতে ফিরে আসবে, এই বিন্দুতে যে টানের জন্য মানে টি বি এর যে ভ্যালুর জন্য বস্তুটা একবার এই বৃত্তপথ অতিক্রম করবে, তাকেই আমরা বলছি সন্ধিবেগ। তার মানে টি বি বিন্দুতে টান কত ছিল এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এম জি, আর এটা একবার পরিক্রমা করা মানে কি এই বিন্দুতে সুতোর টানটা থাকছে না। দেখো এই যে সুতোর টান শিথিল হয় বা শূন্য হয়, বৃত্তপথ একবার পরিক্রম করার মানে হচ্ছে ঘুরতে ঘুরতে জাস্ট এখান বস্তুটা তো ঘুরছে, ঘুরতে ঘুরতে জাস্ট বি বিন্দু থেকে ঘুরে আবার এইখানে আসবে, এসে স্টপ হয়ে যাবে কিন্তু আর ঘুরবে না। এটা কখন হবে, যখন সুতোর টানটা ইনিশিয়ালি বি বিন্দুতে থাকবে না এইদিকে, তাহলে এটা জিরো হবে। এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এম জি, তার মানে কী হবে ক্যান্সেল আউট হয়ে গেলে কী হবে ভি স্কোয়ার ইজ ইকাল টু আর জি, তার মানে ক্রিটিক্যাল ভেলোসিটি কোনটা রুট আর জি। তার মানে এই বি বিন্দুতে যদি তার বেগটা আর জি এর সাথে সমান হয়, একবারে পারফেক্টলি সমান হতে হবে, এই ভি বি বিন্দুতে ভেলোসিটিটা যদি ভি সি এর সাথে সমান হয়, দ্যাট ইজ ইকাল টু রুট আর ইন্টু জি, তাহলেই কিন্তু বস্তুটা একবার পথটা পরিক্রমা করবে, এবং এই ভিসিটাকে আমরা তখন বলি সন্ধিবেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি। আর পরের প্রবলেমটা দেখো কি বলেছে, বলছে সর্বনিম্ন বিন্দুতে কত বেগ প্রদান করলে সন্ধিবেগের শর্ত মেনে চলবে। ঠিক আছে, প্রমাণ করো সর্বনিম্ন বিন্দুতে বস্তুর টান ওজনের 6 গুণ, মানে একই প্রমাণ, মানে কত বেগ প্রদান করলে সন্ধিবেগের শর্ত মানে ভি সি ইজ ইকাল টু রুট আর জি মেনে চলবে, বা এটা মেনে চললে হবে সর্বনিম্ন বিন্দুতে টান বস্তুর ওজনের 6 গুণ। এটা আমরা কিভাবে ক্যালকুলেট করব দেখো। তারপর আমার দিকে এই যে ভি টু ইজ ইকাল টু ভিসি এইটা প্রুভ করতে হবে, এবং সেটা সর্বনিম্ন বিন্দুতে কত বেগ প্রদান করলে মানে ভি ওয়ান এখানে কত দিলে এখানে ভি টুটা ভিসির সাথে সমান হবে। ঠিক আছে, বোঝা গেছে প্রবলেমটা। তার মানে শক্তির সংরক্ষণ সূত্র এখানে ভ্যালিড হবে।
কারণ শক্তির সংরক্ষণ সূত্রানুসারে কী হবে, ব্যয়িত গতিশক্তি দ্যাট ইজ ইকাল টু অর্জিত স্থিতিশক্তি। তার মানে কতটা গতিশক্তি ব্যয় হচ্ছে, এই বিন্দুতে V1 বেগ, এই বিন্দুতে V2। তার মানে কী হচ্ছে দেখো, কারণ V1টা বেশি, কারণ V1টা বেশি হবে কারণ এখানে গতিশক্তিটা বেশি, সেই জন্যই তো বস্তুটা বস্তুটা হচ্ছে এই দিকে উঠছে, এই পথে। তার মানে V1 থেকে এই দিকে উঠে এই দিকে নামছে। তার মানে দেখো ব্যয়িত গতিশক্তি কতটা, না ইনিশিয়ালি হাফ এম V1 স্কোয়ার ছিল, বি বিন্দুতে V2 হয়ে গেছে, তার মানে হাফ এম V2 স্কোয়ার। সেটা কি করেছে, অর্জিত স্থিতিশক্তি। স্থিতিশক্তি কাকে বলে, স্থিতিশক্তি মানে কোনো একটা অভিকর্ষের অধীনে স্থিতিশক্তি মানে কি, বস্তুটার ভর ইন্টু জি মানে ওয়েট হয়ে গেল, এবং এইটার যা দূরত্ব, মানে এটা যদি 8 হাইট হয় তাহলে mgh, এটাকে আমরা স্থিতিশক্তি বলি। এখানে দেখো এ পজিশান আর বি পজিশানের মধ্যে দূরত্বটা কত, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাসটা হয় 2r, মানে এইটাই তো তার ডিস্টেন্স 2r। তার মানে ওই জন্য mg ইন্টু এইচটা হচ্ছে 2r হয়ে গেল। তাহলে V1 স্কোয়ার মাইনাস V2 স্কোয়ার দ্যাট ইজ ইকাল টু কত হচ্ছে 4rg। নিচের 2টা দেখো এইদিকে গুণ হয়ে গেছে, V1 স্কোয়ার ইজ ইকাল টু 4rg প্লাস V2 স্কোয়ার, এবং V2টা দেখো ভিসি, তো এই যে এখানে করেছি না, ভি স্কোয়ার ইজ ইকাল টু ভিসি স্কোয়ার ইজ ইকাল টু আরজি। তার মানে এটা যদি বসিয়ে দিই, এটা হচ্ছে আরজি, তার মানে 4rg প্লাস আরজি মানে 5rg। তার মানে V1টা দ্যাট ইজ ইকাল টু √5rg। মানে নিচের বিন্দুতে যদি এই বেগ দিই তাহলে ওটা কিন্তু সন্ধিবেগের শর্ত মেনে চলবে, মানে উপরের বিন্দু থেকে নেমে আর একটা ফুল পথ অতিক্রম করবে, ঠিক আছে। এবং আর একটা প্রমাণের সাথে দিয়েছিল, বলছে যদি এই শর্ত মেনে চলে তাহলে সর্বনিম্ন বিন্দুতে টান বস্তুর ওজনের 6 গুণ, মানে বস্তুর ওজন mg, মানে টানটা 6 mg হবে, TA ইজ ইকাল টু 6 mg। এটা আমাদের প্রুভ করতে হবে। তার মানে টি এ বিন্দুতে টান কী হয়, mg প্লাস mv1 স্কোয়ার বাই আর। নিচের বিন্দুতে বেগ সেটা তো V1, তার মানে V1টা আমরা এখানে পেয়ে গেছি √5rg। V1 স্কোয়ার ইজ ইকাল টু m বাই আর ইন্টু V1 স্কোয়ার মানে কি 5rg। আর আর ক্যান্সেল হয়ে গেলে হয় 5 ইন্টু mg, আর এখানে আছে mg, এটা তো 5 mg, তার মানে mg প্লাস 5 mg দ্যাট ইজ ইকাল টু 6 mg। তার মানে বস্তুর টান সর্বনিম্ন বিন্দুতে বস্তুর ওজনের 6 গুণ, কখন, যখন এটা সন্ধিবেগের শর্ত মেনে চলবে, দ্যাট ইজ ইকাল টু আর ইন্টু জি, এই কন্ডিশনে, ঠিক আছে। নেক্সট যেটা বলেছে দেখো, বলছে নততলে একটি বস্তু গড়িয়ে পড়ছে। তার মানে যদি একটা অমসৃণ নততল হয়, ধরো এটা একটা অমসৃণ নততল, তার মানে একটা বস্তু যখন গড়িয়ে গড়িয়ে নামছে তখন কি হচ্ছে, এক তো তার চলন হচ্ছে, মানে বস্তুটা ওপর থেকে নিচের দিকে নামছে, প্লাস ও রোটেট করে করে নামছে, দেখো ঘুরে ঘুরে নামছে। এই তলটাই যদি মসৃণ তল হয়, এর প্রবলেম আমরা আগে করেছি, তলটা যদি মসৃণ হয় তাহলে কি হবে, এটা শুধুমাত্র চলন গতি থাকবে, মানে জাস্ট স্লিপ খেয়ে নেমে যাবে, স্লাইডিং ব্যাপারটা থাকবে। কিন্তু যদি নততলের তলটা অমসৃণ হয় তাহলে কিন্তু এটা ঘুরতে ঘুরতে নামবে, এবং সেটাই হওয়া উচিত। বেশিরভাগ কেসে আমরা তাই দেখি, আমরা এরকম একটা হেলানো তল বা নততলের উপরে যদি একটা বলকে রেখে দিই, সেটা কি করে গড়িয়ে গড়িয়ে নামতে থাকে, সেটা যেমন ট্রান্সলেশন করে তেমনি রোটেটও করতে থাকে, তাই তো। তার মানে দেখো এইখানে আমাদের কি করতে হবে, না গতিশক্তি নির্ণয় করতে হবে এবং ওই ত্বরণ নির্ণয় করতে হবে বস্তুটার। এখানে কি কি বলেছি, ইটি হচ্ছে রৈখিক কাইনেটিক এনার্জি, ইটি ফর রৈখিক কাইনেটিক এনার্জি, আর আরটা হচ্ছে কৌণিক কাইনেটিক এনার্জি মানে রোটেশনালের জন্য, আর এটা টি ফর ট্রান্সলেশন রৈখিক, আর আর ফর রোটেশন, ঠিক আছে, কৌণিক। তো এম হচ্ছে বস্তুর ভর। পিকচারটা দেখো, এই পিকচার আমরা আগেও এঁকেছি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তার মানে এই অ্যাঙ্গেলটা থিটা। বস্তুটা এ পজিশনে ছিল, কোনো সময় বিতে এসছে এস সরণ ঘটিয়ে, এ বিন্দুতে তার ভেলোসিটি ছিল ইউ ইজিক্যাল টু 0, এখন ভেলোসিটি বি বিন্দুতে ভি, এবং এইটা অভিকর্ষের অধীনে এইচ হাইট নেমেছে। বোঝা গেল? তো বন্ধুরা যারা চ্যানেলে নতুন আছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এই ধরনের ভিডিও আমাদের রেগুলার আসছে, আমরা এইভাবে কমপ্লিট করতে থাকবো ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম। ওকে, সমস্তটাই কাভার করে যাব, তোমাদের নিট থেকে যেই থেকে সমস্তটাই কাভার করা হবে একইভাবে। তোমরা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ওকে, তোমরা খুব ভালো সাপোর্ট দিয়েছো কম সময়ের মধ্যে। চলো আমরা প্রবলেমে চলে যাই। কি বলেছে দেখো, নততল বরাবর বস্তুটা গড়িয়ে গড়িয়ে পড়ছে, তার মানে বস্তুটার চলন গতি এবং ঘূর্ণন গতি দুটোই আছে। বস্তুটা যেমন নততল বরাবর নামছে তেমনি ঘুরছে নিজের অ্যাক্সিসের সাপেক্ষে। ধরো এটা যদি একটা বৃত্তাকার বস্তু হয় বা একটা গোলক হয়, তাহলে সে কি না তার এই যে অ্যাক্সিস এর সাপেক্ষে ঘুরছে, রোটেশনটা দেখো এই রকম। তার মানে ওর যে অ্যাক্সিস, এই যে অ্যাক্সিস এর সাপেক্ষে ঘুরছে, ঘুরে ঘুরে নামছে। তার মানে দেখো মোট গতিশক্তি মানে কি, এখানে ট্রান্সলেশন আছে, রোটেশন আছে,
তার মানে কাইনেটিক এনার্জি ফর ট্রান্সলেশন ইটি, কাইনেটিক এনার্জি ফর রোটেশন ইআর। ট্রান্সলেশনটা জানি কি হয় না হাফ এম ভি স্কোয়ার হয়। রোটেশনটা কত হয়? রোটেশনটা আমরা ক্যালকুলেট করেছি, দেখো এই এম এর জায়গায় আই বসাবো আর ভি এর জায়গায় ওমেগা, তার মানে হাফ আই ওমেগা স্কোয়ার আবর্ত গতিশক্তি বা ঘূর্ণনশীল গতিশক্তি, এটা আমরা ক্যালকুলেট করেছি আগের দিনে, তোমরা আগের দিনের লেকচারটা দেখে নিও। তার মানে হাফ আই ওমেগা স্কোয়ার। এবার আমরা চক্রগতির ব্যাসার্ধ পড়েছি আগের দিনেই, তার মানে গোলকের আইটা কত হয় 2 × 5 mr স্কোয়ার, ঠিক আছে। গোলকের ক্ষেত্রে সরি 1 মিনিট, গোলকের ক্ষেত্রে হচ্ছে 2/5 mr স্কোয়ার। আচ্ছা, সেটা আমরা পরে দেখছি গোলকের ক্ষেত্রে আইটা, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা জানি এম কে স্কোয়ার ইজ ইক্যাল টু কী হয় না আই, এটা আমরা করেছি, তাই তো। তার মানে এই যে গোলকটা গড়িয়ে গড়িয়ে নামছে, এখানে দেখো কি বসিয়েছে, আয়ের জায়গায় বসিয়েছে এম কে স্কোয়ার, আর ওমেগার জায়গায় বসিয়েছে ভি ইজ ইক্যাল টু আর ওমেগা, তো সরি আর বাই ওমেগা লেখা হয়ে গেছে, আর ওমেগা। তার মানে ওমেগা ইজ ইক্যাল টু ভি বাই আর, তার মানে ওমেগা স্কোয়ার ইজ ইক্যাল টু ভি স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে দেখো এখানে ওমেগা স্কোয়ারের মানটা বসিয়েছি এবং এখানে আয়ের ভ্যালুটা বসিয়েছি। সেটা করতে কি আসছে, হাফ এম ভি স্কোয়ারটা কমন আসছে, 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার, যেখানে কেটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ বা রেডিয়াস অফ জাইরেশন, জাইরেশন আগের দিনে পড়েছো তোমরা। শক্তি সংরক্ষণ সূত্রানুসারে কি হচ্ছে দেখো, বস্তুটা যখন এখানে ছিল তখন এর মধ্যে গতিশক্তি ছিল না, শুধু স্থিতিশক্তি, এবং বস্তুটা যখন বি বিন্দুতে এসছে তার মানে ওর স্থিতিশক্তির কিছুটা গতিশক্তিতে কনভার্ট হয়েছে, মানে এই বিন্দুতে গতিশক্তি যেমন আছে তেমনি স্থিতিশক্তিও আছে, কারণ এই হাইটটা তো আছে, কারণ গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, এবং বস্তুটা যখন এই পয়েন্টে চলে আসবে এবং এ বিন্দুতে তার যে স্থিতিশক্তি ছিল সেটা পুরোটাই এখানে গতিশক্তিতে কনভার্ট হয়ে যাবে, হাফ এম, সাপোজ ভি ড্যাশ যদি হয় ভি ড্যাশ স্কোয়ার হয়ে যাবে, সেটাই তো ওই এম জি এইচের সাথে সমান হবে ফার্স্ট টাইম যেটা ছিল। তাহলে আচ্ছা এইচটা এইটুকু হাইট, আমরা যদি বলি টোটাল এই হাইটটা যদি এইচ, ক্যাপিটাল এইচ হয়, তাহলে এম জি এইচটা এইটা হবে স্থিতিশক্তি। তো আমাদের মোট গতিশক্তির এক্সপ্রেশন হচ্ছে চলে এসেছে, ই ইজ ইক্যাল টু হাফ এম ভি স্কোয়ার ইন্টু 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। এটাকে আমরা কী লিখতে পারি, হাফ এম ভি স্কোয়ারটাকে ই ট্রান্সলেশন লিখতে পারি ইন্টু 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। এবার দেখো শক্তির সংরক্ষণ সূত্রানুসারে ব্যয়িত স্থিতিশক্তি মানে এম জি এইচ, মানে শুধু এই পোর্শনটার জন্য ধরছে, দেখো ভালো করে পিকচারটা দেখো, শুধু এই পোর্শনটা মানে এখান থেকে এখানে নেমেছে, তাহলে কতটা হাইট কাভার করেছে দেখো, এইচ হাইট, এই যে এটা, কারণ ওইটুকুর জন্য এ থেকে বি বিন্দুতে নামার জন্য তার কতটা শক্তি ব্যয় হয়েছে, স্থিতিশক্তির এমজিএইচ ব্যয় করেছে, সেটা কি হয়েছে গতিশক্তিতে কনভার্ট হয়েছে। তার মানে গতিশক্তিতে কনভার্ট হলে ওখানে গতিশক্তিটা কত, হাফ এম ভি স্কোয়ার ইন্টু 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার, কারণ ওই স্থিতিশক্তিটাই ওখানে গতিশক্তিতে কনভার্ট হয়েছে। তার মানে দেখো, তার মানে কি হচ্ছে এম এম ক্যান্সেল আউট হচ্ছে, জি ইন্টু এইচের ভ্যালু কত, দেখো সাইন থিটা যদি করি, সাইন থিটা সমান কি আসবে দেখো, লম্ব বাই অতিভুজ মানে এইচ বাই এস, কারণ এইচ ইজ ইকাল টু এস সাইন থিটা, দেখো বসিয়ে দিয়েছি এইচ ইজ ইকাল টু এস সাইন থিটা, দ্যাট ইজ ইকাল টু ভি স্কোয়ার বাই 2 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। এবার এখানে তোমাদের একটু ডেরিভেটিভ লাগবে, ডেরিভেটিভ মানে কি, ভি ইজ ইকাল টু ডিএস বাই ডিটি, এফ ইজ ইকাল টু ডিভি বাই ডিটি, মানে যেটা আমাদের অতিক্রান্ত দূরত্ব সেটাকে যদি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি সেটা আমাদের দিকে স্পিড দেয়, এবং এফ যেটা ত্বরণ সেটা হচ্ছে ওই স্পিডের টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ। তার মানে দেখো আমরা যদি করি জি ডিএস বাই ডিটি, এসের রেসপেক্টে করছি ডিএস বাই ডিটি ইন্টু সাইন থিটা, সাইন থিটাটা পড়ে থাকছে, ওটা টি এর রেসপেক্টে কিছু হচ্ছে না। এবারে ভি এর যদি করি ডি ডিটি অফ, তো আমরা যদি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করি তার মানে জি ইন্টু ডিএস বাই ডিটি ইন্টু সাইন থিটাটা পড়ে থাকছে, এটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হচ্ছে, এবং ভি স্কোয়ারের যদি ডেরিভেটিভ করি কী হবে, ডি ডিটি অফ ভি স্কোয়ার, এটা কী হবে 2v ডিভি বাই ডিটি, তার মানে দেখো 2v ডিভি বাই ডিটি ইন্টু 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার যেমন পড়েছিল থাকলো। তার মানে এখান থেকে আসছে দেখো জি ইন্টু ডিএস বাই ডিটি মানেই ভি এইটা, তার মানে এই ভি সাইন থিটা দ্যাট ইজ ইক্যাল টু ভি, টুটা ক্যান্সেল আউট হচ্ছে, ডিভি বাই ডিটি মানে হচ্ছে এফ,
এখান থেকে ইন্টু 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। তার মানে এফ ইজিক্যাল টু জি সাইন থিটা বাই 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। এটা কিন্তু সবসময় মনে রাখবে, মানে কোনো একটা বস্তু যখন নততল বরাবর গড়িয়ে পড়ছে তখন তার ত্বরণ হয় এফ ইজিক্যাল টু জি সাইন থিটা বাই 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। এটা যেখানে চক্রগতির ব্যাসার্ধ এবং থিটাটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। ঠিক আছে, এখান থেকে আমরা দেখো কিভাবে ক্যালকুলেট করতে পারি ত্বরণটা। বলছে নততল বরাবর একটি গোলক গড়িয়ে পড়ছে। গোলক মানে কি? একটা সলিড বল, মানে যেটা ফাঁপা নয়, সলিড বল। ঠিক আছে, যার ভেতরে কোনো ফাঁপা নেই। তো উহার কত অংশ রৈখিক গতিশক্তিতে এবং কত অংশ কৌণিক গতিশক্তিতে রূপান্তর হবে। দেখো আমরা এটাই বলছিলাম যে একটা এনার্জি টোটাল, মানে কোনো একটা বিন্দুতে এনার্জি, তার মানে সেটা কি, কারণ এই বিন্দুতে শুধুমাত্র স্থিতিশক্তি এমজি, এই বিন্দুতে কি কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি এটা থাকছে। তো তার মানে ওই বস্তুটা যখন রোটেট করছে, আমরা যখন রোটেশনাল মোশন ধরছি, তার মানে তার ট্রান্সলেশন আছে আর রোটেশন আছে। তার মানে টোটাল এনার্জি সমান ট্রান্সলেশনাল এনার্জি প্লাস রোটেশনাল এনার্জি। টোটালটা করলে এটা হয়, আমরা এটা দেখেছি। তার মানে দেখো ই ইজিক্যাল টু ইটি ইন্টু 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার, এখানে লিখেছিলাম ইটি ইন্টু 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। তার মানে এইটা আসলো। গোলকের ক্ষেত্রে যেটা বলছিলাম জড়তা ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্সিয়া, সেটা হচ্ছে 2/5 m r স্কোয়ার। এখানে আরটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ। ঠিক আছে, দ্যাট ইজ ইকাল টু এম কে স্কোয়ার। এটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধের ডেসক্রিপশান। ঠিক আছে, ডেফিনেশন, সরি ডেসক্রিপশন না, এটা ডেফিনেশন। ঠিক আছে, এটা তার গাণিতিক রূপ। সরি, এমটা ক্যান্সেল আউট হচ্ছে। তাহলে এখান থেকে দেখো কে বাই আর তার হোল স্কোয়ার কত আসছে? 2/5 এটা আসছে। তো তারপরে কে স্কোয়ার বাই আর স্কোয়ার এটা হচ্ছে 2/5। তারপরে এখানে দেখো ভ্যালুটা আমরা বসিয়ে দিচ্ছি কি না, 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার, এর ভ্যালুটা বার করছি, মানে কে স্কোয়ার বাই আর স্কোয়ারটা 2/5, মানে টোটালটা হচ্ছে 5 প্লাস 2/5 মানে 7/5। দেখো 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ারটা 7/5, তাহলে ই ইজ ইক্যাল টু ইটি ইন্টু 7/5। তার মানে দেখো ইটিটা কত? 5/7 ইন্টু ই। তার মানে দেখো টোটাল শক্তির কতটা রৈখিক গতিশক্তিতে কনভার্ট হচ্ছে, সেটা হচ্ছে 5/7 টাইমস। নেক্সট ক্যালকুলেট করব কতটা রোটেশনাল এনার্জিতে, রোটেশনাল কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে। ঠিক আছে, রোটেশনাল কাইনেটিক এনার্জি কতটা, এটা তো গেল যে ই এর 5/7। ঠিক আছে, মাল্টিপ্লিকেশান করলে মানে এর এত অংশ 5/7 অংশ টোটাল এনার্জির, এটা ট্রান্সলেশন কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে। তারপরে রোটেশনটা কত, তাহলে আমরা জাস্ট বসিয়ে দেবো। দেখো ইটি ইজ ইক্যাল টু 5/7 ই। তাহলে দেখো ই ইজ ইক্যাল টু ইটি প্লাস ইয়ার। তার মানে 5/7 এটা বসিয়ে দিয়েছি প্লাস ইয়ার। তার মানে ইটা যদি কমন নিই 1 মাইনাস 5/7 দ্যাট ইজ ইক্যাল টু ইয়ার। তার মানে এটা করলে আসছে 7 মাইনাস 5/2 দ্যাট ইজ ইক্যাল টু 2/7। দেখো এটা করলে আসছে ই আর বাই ই দ্যাট ইজ ইক্যাল টু 2/7। তার মানে ই আরটা কত? 2/7 ই। তার মানে রোটেশনালটা হচ্ছে 2/7 ই আর ট্রান্সলেশনটা হচ্ছে 5/7 ই। ওকে, নেক্সট যেটা বলেছে দেখো বন্ধুরা, তোমরা চ্যানেলে যারা নতুন আছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং এভাবেই সাপোর্ট করতে থাকো এবং ভালোভাবে কনসেপ্টটা ক্লিয়ার করে নিও। এবং যদি কোথাও আটকে থাকে কনসেপ্ট, প্লিজ কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা এবং কোথাটা আমাদের আরও কারেকশান দরকার বা তোমাদের কনফিউশান আছে। ঠিক আছে, নেক্সট যে প্রবলেমটা বলেছে দেখো, নততল বরাবর একসঙ্গে একটি গোলক একটি চোঙকে ছাড়লে। দেখো এই যে আইটা আমরা বসাচ্ছি 2/5 mr স্কোয়ার গোলকের ক্ষেত্রে, এটা কিন্তু আমরা ক্যালকুলেট করবো এর পরের লেকচারেই। ঠিক আছে, ওখানে ডিটেলস পড়বো কীভাবে এগুলো ক্যালকুলেট করি। এখন তোমরা দেখে নাও মানটা। বলেছে একটা গোলক ছাড়ছি, তার মানে এখান দিয়ে একটা আমরা গোলক ছেড়ে দিয়েছি, গোলকটা আস্তে আস্তে নামছে। আবার কোনো সময় আমরা একটা চোঙ ছেড়ে দিয়েছি, এইভাবে একটা চোঙ ছেড়ে দিয়েছি, সেটা নামছে। তাহলে দেখো তার ত্বরণ কত হবে, মানে কোনটি আগে পৌঁছাবে, যার ত্বরণ বেশি হবে সে আগে পৌঁছবে, তাই তো। তার মানে দেখো এফ ইজিক্যাল টু জি সাইন থিটা 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার, জি সাইন থিটা বাই 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার, এটা হচ্ছে আমাদের মেন ফর্মুলা, এটা সবসময় কিন্তু খেয়াল রাখবে। তার মানে গোলকের ক্ষেত্রে আই কত হয়? 2/5 mr স্কোয়ার। দেখো 2/5 mr স্কোয়ার দ্যাট ইজ ইকাল টু এম কে স্কোয়ার, আগেই ক্যালকুলেট করেছি। তার মানে এটা হয় 7/5 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। তার মানে F1 ফর গোলক দ্যাট ইজ ইকাল টু 5/7 জি সাইন থিটা। এবার চোঙ,
চোঙের আইটা কত হয় জানো তো? হাফ এম আর স্কোয়ার, ঠিক আছে, দ্যাট ইজ ইকাল টু এম কে স্কোয়ার। এই ভ্যালুটা আমরা ক্যালকুলেট করব, এটা তোমরা এখন মুখস্থ করে রাখো, এটা আমরা ক্যালকুলেট করে দেখাবো যে চোঙের ক্ষেত্রে ওর মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে কোনটার সাপেক্ষে, না ওর এই অক্ষের সাপেক্ষে। দেখো চোঙের কোন অক্ষের সাপেক্ষে, না এই অক্ষেটার সাপেক্ষে, মানে এইটা যদি একটা চোঙ হয় তার হচ্ছে এই অ্যাক্সিসটার সাপেক্ষে, এটা হচ্ছে হাফ এম আর স্কোয়ার, মানে এম আর স্কোয়ার বাই 2। ওকে, তাহলে সেমভাবে হাফ এম আর স্কোয়ারটাকে এম কে স্কোয়ারের সাথে সমান করেছি, তাহলে দেখো কে স্কোয়ার বাই আর স্কোয়ার দ্যাট ইজ ইকাল টু আসছে হাফ, তার 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার দ্যাট ইজ ইকাল টু 1 প্লাস হাফ দ্যাট ইজ ইকাল টু 3/2। তার মানে আসছে এফ টুটা হচ্ছে 2/3 জি সাইন থিটা। তাহলে আমরা কম্পেয়ার করবো F1 বাই F2। দেখো F1 বাই F2 করলে 5/7 জি সাইন থিটা বাই 2/3 জি সাইন থিটা, মানে 15/14। এটা কি গেটার 1, তার মানে F1 গেটার F2। তার মানে ত্বরণটা কার বেশি হচ্ছে? গোলকের। F1টা তো গোলকের ত্বরণ, তাহলে গোলকের ত্বরণটা বেশি হচ্ছে চোঙের থেকে, তার মানে গোলকটা এই বিন্দুতে আগে পৌঁছে যাবে এই চোঙটার থেকে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তো বন্ধুরা আজকে আমরা এখানেই শেষ করছি। নেক্সট ডে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়াগুলো ক্যালকুলেশন করবো, এই 2/5 এম আর স্কোয়ার, ঠিক আছে, তারপরে হাফ এম আর স্কোয়ার চোঙের ক্ষেত্রে, বৃত্তাকার চাকতি আছে, রিং আছে, তারপর ওখানে যে সমান্তরাল অক্ষ উপপাদ্য এবং লম্ব অক্ষ উপপাদ্য, এগুলো আমরা নেক্সট ডে করবো। এগুলো পুরোটাই মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেশন আসছে। তো ততক্ষণ তোমরা এটা ফলো করতে থাকো। আজকে এখানেই শেষ করছি, তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, চলো বাই।